উইদাউট কারেন্ট সোর্স এটা করা হয় একটা মেশিন অ্যানালাইসিস উইথ কারেন্ট সোর্স আর নোডাল অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স কোন পর্যন্ত পড়িয়েছি এটা হচ্ছে এই ক্লাস করে উইদাউট ভোল্টেজ সোর্স আচ্ছা গেল তাহলে আমরা ধারণা পাইলাম না কোন পর্যন্ত আমি পড়িয়েছি এটা কিন্তু আবার মানে এটা লাস্ট পার্ট বাট ভিতরে বসে এটাই তো ওটা বের করতে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টু দিস টু পয়েন্টস এটা দিয়ে পয়েন্ট না ডেল্টা কানেকশন পাই কানেকশন এখন ইকুইভ্যালেন্ট করতে গেলে সিরিজ প্যারালাল করা যায় কিনা এটা হচ্ছে প্রথম কনসার্ন আমাদের ছিল তাই না যে কোথাও সিরিজ প্যারালাল হচ্ছে কিনা এটা হচ্ছে ফার্স্ট চেক করতে হবে যদি সিরিজ প্যারালাল হয়ে যায় তাহলে অন্য কিছু চিন্তা করা দরকার যদি সিরিজ প্যারালাল না হয় সেক্ষেত্রে তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হয় যে আমার অন্য ডেল্টা বা ওয়াই কানেকশন আছে এখানে সিরিজ প্যারালাল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না হবে না যদি পাত্র শর্ট করে দেওয়া থাকতো রেজিস্ট্যান্সটা না থাকতো তাহলে ইজিলি হয়ে যেত এখন এখানে স্টার কানেকশন নাকি ডেল্টা কানেকশন এখানে স্টার বা ডেল্টা আছে কোনটা কোনটা স্টার বা ডেল্টা কানেকশন এখানে ইউজ করতে হবে কোনটা স্টার কোনটা ডেল্টা স্টার কানেকশন আর টি কানেকশন এর 60 10 আর 50 60 এই না 50 এটা মানে স্টার কানেকশন আর যদি ডেল্টা কানেকশন নেই 50 10 40 50 10 40 হতে পারে সমান দুইটা স্টার আছে দুইটা ডেল্টা আছে দুইটা স্টার কোথায় 10 50 আর 60 এই পোরশনটাকে স্টার কানেকশন 30 30 40 আর 10 এটা স্টার কানেকশন ধরতে পারি অথবা 30 10 আর 60 এটা একটা ডেল্টা কানেকশন 10 40 এবং 50 এটা ডেল্টা কানেকশন সো ধরতে পারি যে কোনো একটাকে ধরো তুমি কোনটা করতে চাও স্টার না ডেল্টা তুমি যে কোনো একটা করলেই হবে স্টার কি ডেল্টাকে কনভার্ট করতে পারো অথবা ডেল্টাকে স্টারে কনভার্ট করতে পারো যে কোনো একটা করলেই কোনটা করতে চাও বলো তুমি যেটা করতে চাও সেটা করে দিবে কি স্টারের কোনো কিছুই বলো না তুমি কি বলো কি বলে না আমি একদিন করাইনি আমি এটা দুই তিন দিন ধরে তো পড়িয়েছি স্টার ডেল্টার যে ইস্যু ছিল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন ইকুইভ্যালেন্ট সিরিজ ইকুইভ্যালেন্ট কিভাবে করা যায় একটা হচ্ছে নরমাল সিরিজ প্যারালাল যদি নরমাল সিরিজ প্যারালাল না হয় ইন দ্যাট কেস আমাকে স্টার ডেল্টার প্রবলেমে যেতে হবে যে আমার কানেকশনটা কেমন আছে দুই ধরনের কানেকশন হতে পারে সার্কিটে এই ধরনের কানেকশন থাকতে পারে এই কানেকশনটার আমি নাম দিয়েছিলাম কি কানেকশন স্টার কানেকশন তাই তো স্টার কানেকশন আর কি কোনো নাম আছে পাই কানেকশন স্টার কানেকশন পাই কানেকশন ডেল্টা কানেকশন ডেল্টা কানেকশন
ওয়াই কানেকশন ওটাকে বলা যায়, এটাকে ওয়াই কানেকশনও বলা যায় না। আমি একটু ওয়াই মতো করে আঁকতে পারি, একটু ঘোরাই দেবো ওয়াই মতো করে আঁকতে পারবো। সো স্টারটা ওয়াই কানেকশন বলো, স্টার না বলছো ওয়াই কানেকশন বলো, ওকে। অথবা এটা এমন থাকতে পারে, সো এটাকে আমি পাই কানেকশন বলতে পারি, পাই অবলিক ডেটা কানেকশন, এটাকে স্টার অবলিক ওয়াই কানেকশন। একটা স্লাইড আছে, স্লাইডটা দেখে নিন। সো এই ধরনের কানেকশন থাকলে তখন নর্মালি সিরিজ প্যারালাল করা যায়, কারণ আমি এটাকে বাদ দিয়ে এগুলোকে সিরিজে করতে পারি। কারণ এটা যদি R1 হয়, এটা যদি R2, আমি চাইলে এই R1 এবং R2 কে সিরিজ করতে পারি না, কারণ এখানে আরেকটা রেজিস্টার আছে। এটার ক্ষেত্রেও তাই, দেখেন এই 50 60 কে সিরিজ করতে পারবো না কম দিলাম, কারণ এখানে একটা কানেকশন দেওয়া আছে, তাই না? এখানে যদি একটা স্টার কানেকশন ধরে নিয়েছি, দেখো স্টার কানেকশন এরকম থাকে, একটা কমন পয়েন্ট থাকে আর বাকি তিনটা মাথা আলাদা আলাদা। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে একটা মাথা রাখবে, এইটার মাথা শুরু হলো, শেষ হলো, এটা আরেকটা শুরু হলো, এটা শেষ হলো, আরেকটা শুরু হলো, এরকম করে সার্কুলার টাইপের হবে। যদি এরকম হয় সেটা ডেল্টা কানেকশন। সো এইটা এই কানেকশন এবং এই কানেকশনের ভিতরে কোনো পার্থক্য নেই, তাই না? সো এটা একটা ডেল্টা, ওটা একটা ডেল্টা। এটা দেখতে একটু স্কোয়ার শেপে আছে, কিন্তু এটা আমি ডেল্টা শেপ বানাই দিতে পারি। এটাকে আমি ডেল্টা শেপ বানাই দিতে পারি, কারণ এটাকে যদি ছোট করে রাখতাম, এই মাথাটাকে এক করে ফেলতাম, এটা সমস্যা তখন মনে হতো ডেল্টা। সো আমি ধরি যে কোনো একটা স্টার বা ডেল্টাকে কনভার্ট করলে হবে। আমি ধরি এই স্টারটাকে কনভার্ট করব, এই স্টারটাকে কনভার্ট করলে ডেল্টাতে কনভার্ট করব, সেই ডেল্টাটা আসছে আমার কেমন ভাবে। আসে এমন ভাবে, তাই না? এমন ভাবে তো আছে। আমি এই স্টারকে মুছে দিলে এটা পাবো, যেটা এখন আঁকতে চাচ্ছি আর কি। আমি যেটাকে কনভার্ট করে এই যে স্টার, আমি যদি এটা থেকে এটাতে কনভার্ট করতে চাই, তার জন্য আমি করেছি কি এর ভিতরটা যদি এইটা দিয়ে আমি ডেল্টা আঁকতাম তাহলে কেমন হতো। এখানে যদি ডেল্টা আঁকতাম, ডেল্টাটা দেখতে এমন হতো না? এইটাই তো এইটা। আমি ওদিকে না একে ভিতরে এঁকে দিয়েছি যে আমি এরকম করে করতে আছি। আমি এই স্টারটাকে কনভার্ট করি। সো এই স্টারকে কনভার্ট করলে অবশ্যই ডেল্টা এমনই আসবে, এটা আর এ আর ডি আর সি এমনই আসবে, তাই না? এমনই আসা উচিত। এর বাইরে তো কোনো শেপে আসবে না, এই শেপে আসবে, এই শেপের বাইরে কোনো শেপ থাকবে না। ওকে, এখন এই স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে গেলে আমার একটা রুলস ছিল, সেই রুলসটা মুখস্থ কোনো রুলস না, আমি ধরে নিয়েছিলাম যে আমি হিসেব করে বের করতে। এখন আসি, আমি এই আর এ বের করতে চাই, আর যদি বের করতে চাই আমাকে কি করতে হবে, সেই রুলসটা তো এখন মাথায় সো স্টারের যতগুলো কম্পোনেন্ট আছে বা রেজিস্ট্যান্স আছে, তো তিনটা রেজিস্ট্যান্স থাকবে, তিনটার ভিতরে দুইটা নিয়ে গুণ করতে হবে। যেমন 40 × 10, 10 × 30, 30 × 20, 40। হ্যাঁ, এবং পসিবল দুইটার কম্বিনেশন নিতে হবে। সো এটা হবে 40 × 10 প্লাস 10 × 30, তারপর হচ্ছে 30 × 40 আর ডিভাইডেড বাই হচ্ছে এর সাথে কানেকশনে অপোজিট রেজিস্ট্যান্স 30। কঠিন কোনো কিছু একদম জল মধ্যে দেখি মুখস্থ করা আছে তোমার, তো দেখেই মনে হচ্ছে যে এটা এইভাবে হবে, দেখেই মনে হচ্ছে তুমি ক্লাস করনি তো এরকম এটা ঝামেলা মনে হচ্ছে। যদি এই জিনিস তুমি ভিডিওটাও দেখো, এরকম হলে অনেক
সেটা একবার করে বলে যাবো শুধু তোমার জন্য, কারণ আমরা জানি জিনিসটা। সো আমার ধরো এই আর এ আর বি আর সি অর্থাৎ যেখানে ডেল্টা কানেকশন আছে, ডেল্টা কানেকশনের ভ্যালুগুলো আমার জানা। সো সেখান থেকে আমি স্টার কানেকশনে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, সেখান থেকে স্টারে, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব। তাই যদি হয় তাহলে স্টারের যে ভ্যালুগুলো পাবো সেটা R1 R2 এবং R3 এবং তার কানেকশনটা দেখতে এমন হবে, ওইগুলো মুছে দিয়ে ভিতরটা থাকবে। ঠিক আছে, সো ডেল্টা টু ওয়াই কনভার্সন যদি করতে হয় একটা বুঝতে, বাকিগুলো একই লেভেল। সো R1 এর ভ্যালু যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, R1 যেটা থাকবে এটা এই R1 এর সঙ্গে যে পাশাপাশি ডেল্টার যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদেরকে গুণ করতে হবে। দেখো RA এবং RC পাশাপাশি আছে, RB কিন্তু পাশাপাশি নেই। সো আমি ওটাকে হিসেবে রাখলাম। সো গুণ করবো পাশাপাশি দুইটা ভ্যালু। সো RA ইনটু RC ডিভাইডেড বাই যতগুলো রেজিস্ট্যান্স থাকবে সবগুলো সিরিজের যোগফলের সমান। সো RA RB RC। তাই যদি হয়ে যায় তাহলে ডেল্টা থেকে একটা স্টারের ভ্যালু আমি পেয়ে যাব। ডেল্টা থেকে একটা স্টারের ভ্যালু পেয়ে যাব। এগেইন আমি যদি R2 বের করতে চাই, R2 হচ্ছে এখানে, R2 এর পাশাপাশি দুইটা ভ্যালু কোনটা আছে, RA RB। সো RA ইনটু RB ডিভাইডেড বাই RA প্লাস RB প্লাস RC। সোজা হিসাব। একইভাবে আমি যদি R3 ক্যালকুলেট করতে চাই, R3 এখানে আছে, RC ইনটু RB বাকিগুলো নিচে যোগফলের সমান আছে। বুঝতে পারলাম? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা ডেল্টা থেকে ওয়াই তে কনভার্ট করব। এই রুলসটা মুখস্থ করার কোনো প্রয়োজন আছে না, জাস্ট তুমি একটু ভিজুয়ালাইজ করে দেখলে বুঝতে পারবে এটা কিভাবে করতে হবে। এখন আমি ওয়াই টু ডেল্টা কিভাবে করব। ওয়াই টু ডেল্টা মানে হচ্ছে এই রুলগুলো লেখার কোনো প্রয়োজন নেই, কারণ লিখলে এটা মনে থাকবে না, এটা মুখস্থ করে পারা যাবে না। এটা যখন চিত্রটা যেভাবে আঁকছো ঠিক সেই অনুযায়ী তোমাকে রুলসটা সাজাইতে হবে। পাশাপাশি কোন দুইটা হয়, এটা আর এ ইনটু আর বি হতে পারে, আর সি ইনটু আর এ হতে পারে, পাশাপাশি যে দুটো থাকবে সেই দুটো হবে। এখন আমি ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করবো, অর্থাৎ আমার ভ্যালু R1 R2 এবং R3 এর ভ্যালু জানা, কিন্তু জানা থেকে আমার কোনো লাভ হচ্ছে না, দেখা যাচ্ছে আমার সিরিজ প্যারালাল করা যাচ্ছে না। তখন ওই স্টারকে আমি ডেল্টাতে কনভার্ট করি, যে আমি ডেল্টাতে কনভার্ট করে দেখি কোনো ভ্যালু এনে সেটাকে সিরিজ প্যারালাল করা যায়। তাহলে আমার ভ্যালু এবার জানতে হবে কোনটা, ওয়াই থেকে ডেল্টা আর এর ভ্যালু জানতে হবে। আর এ কত হবে, আর এটা বের করতে হবে। এটা বের করার সময় যখনই দেখবো যে ওয়াই থেকে ডেল্টাতে যাচ্ছে, তখন এই ওয়াই এর যতগুলো ভ্যালু আছে প্রতিবার দুইটা করে ভ্যালু নিয়ে গুণ করবো, প্রতিবার দুইটা করে ভ্যালু নিয়ে গুণ করবো। সো R1 ইনটু R2, R2 ইনটু R3, R3 ইনটু R1 ডিভাইডেড বাই এই আর এর অপোজিট যেটা থাকবে, অর্থাৎ আর এর সঙ্গে কানেকশন নেই। দেখো R1 এরও কানেকশন আছে, R2 এরও কানেকশন আছে, R3 এর কানেকশন নেই। সো ডিভাইডেড বাই R3। এটুকুই ট্রিক। একইভাবে আর বি বের করতে হলে উপরে যেটা থাকবে সেম পসিবল কম্বিনেশনের গুণফলের যোগফল। পসিবল কম্বিনেশনের দুইটা পসিবল কম্বিনেশনের গুণফলের যোগফল উপরে সেম থাকবে, নিচে গিয়ে আর বি, এটা হচ্ছে আর বি আর1 দিয়ে ভাগ হবে। এটাই ছিল স্টার ডেল্টা প্রবলেমের আমার কিভাবে করতে হয়। ডেল্টা থেকে স্টার, স্টার থেকে ডেল্টা মুখস্থ করার কোনো কিছু না, তুমি চিত্রটা আঁকবা এবং চিত্র দেখার পর তোমার মনে রাখতে হবে যে জিনিসটা এগুলো হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে গেলে তোমাকে অনেক বেশি প্যাশনেট হতে হবে,
অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। দিস ইজ নট ইজি ইঞ্জিনিয়ারিং। তোমাকে হার্ড পরিশ্রম করতে হবে, তোমার মাথা খাটাতে হবে, ম্যাথমেটিক্স জানতে হবে, কোডিং জানতে হবে, তোমার হার্ডওয়্যারের কাজও পারতে হবে। এবং যদি তুমি পারফেক্টলি এটা এক্সিকিউট করতে পারো, সেটা তুমি তোমার বাস্তব জীবনে এই রিফ্লেকশনটা দেখতে পারো যে তুমি কী হয়েছো। বুঝতে পারলাম? যদি কোর ইঞ্জিনিয়ারিং কথা চিন্তা করি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি তুমি পড়ো, তাহলে অন্য যে কোনো ইঞ্জিনিয়ারিং থেকে তুমি বেটার কোনো কিছু করার সুযোগ পাবে। বাস্তবতার নিরিখে, যদি বাস্তবতার নিরিখে যাও, এটা অবভিয়াসলি। আমি যদি টেক্সটাইল করতাম, আমাকে কেমিস্ট্রি নিয়ে নাড়াচাড়া করতে হতো, সেক্ষেত্রে আমার এই পার্টটা মানে ম্যাথমেটিক্স এবং হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে কাজগুলো, এগুলো আমাকে পড়াই অফ হয়ে যেত। আমি যদি সিএসসি করতাম, আমাকে ডিরেক্টলি কোডিংয়ে যেতে হতো, করতে হতো, আমার হার্ডওয়্যারের কোনো কাজে বুঝতে হতো। ইলেকট্রিক্যাল করতে কিন্তু তোমাকে কিছুই করতে হবে, একটু পরিশ্রম তোমাকে করতেই হবে। পরিশ্রম করলে পারে সেক্ষেত্রে তোমার ভবিষ্যৎটা তুমি বুঝতে পারো। যে তোমার যদি জব মার্কেটের কথা চিন্তা করি, তোমার জব মার্কেটটা ডাইভার্সিফাই হবে, তুমি যে কোনো জায়গায় সুইচ করতে পারো সব। তুমি চাইলে জেনারেল জবেও সুইচ করতে পারবা, তুমি চাইলে টেকনিক্যাল জবেও সুইচ করতে পারো। কারণ গভর্নমেন্ট জবের যে পরীক্ষাগুলো হয়, তাতে যে প্যাটার্নটা থাকে, তুমি যদি টেক্সটাইলে পড়ে আসো না, তোমার জন্য একটু হার্ড হবে। কারণ তুমি ম্যাথমেটিক্সের উপরে তোমার দক্ষতাটা একদম জেনারেশনের উপরে থাকে, টেক্সটাইল এরকম ম্যাথমেটিক্স নেই। আর এখানে তোমার একই সঙ্গে হার্ডওয়্যারের কাজ করতে হবে, সফটওয়্যারের কাজ করতে হবে, এবং এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কাজ দুটো করতে গেলে তুমি ম্যাথমেটিক্স করতে হবে। আর সাথে ফিজিক্স তো আছে, বুঝাইতে হবে না। সো ধৈর্যশীল থাকতে হবে, অধৈর্য চলবে না, যে না ভালো লাগছে না, এরকম করলে কিন্তু হবে না। কষ্ট যেখানে আছে সেখানে ফলটাও হবে। আচ্ছা, তাহলে এই স্টার্ট থেকে আমি ডেল্টাতে কনভার্ট করবো। এখন এই ভ্যালুগুলো আমার জানা, কিন্তু আমি যেটা কল্পনা করছি সেটার ভ্যালু কিন্তু আমার অজানা, সেটার ভ্যালু আমাকে বের করতে হবে। সো আর এর ভ্যালু যদি আমি বের করি, কি হবে? 63। সামনে থেকে বলো, আর এর ভ্যালু কি হবে? হচ্ছে 10 গুণন 400, 400, তারপর হচ্ছে 1200 1200 হবে, সমস্যা নেই, 1200। তারপরে 300, তারপর 300। তুমি সিএল 40, 10, 400, 10, 30, 300, তাহলে ওইটা পরে আসা উচিত ছিল, তাহলে সিকুয়েন্সুয়ালি যাও, তাহলে সুবিধা হবে। আর কোনটা দিয়ে ভাগ হবে? 30 দিয়ে ভাগ হবে। কত হয় এটা? 63.33। 63.3। সো একটা ভ্যালু পাই। একইভাবে আর ডি এর ভ্যালু কত হবে? উপরে কত? 1200, 1600 আর 4 19, 1900 ভাগ আর ডি 10, 190। আর সি এর ভ্যালু 1900/40, 47.5। তার মানে এখন আর এই স্টার কানেকশনের আমার প্রয়োজন নেই। এই স্টার কানেকশনের ইকুইভ্যালেন্ট একটা কানেকশন আমি বের করে ফেলেছি। এই স্টার কানেকশনের ইকুইভ্যালেন্ট একটা কানেকশন আমি বের করে ফেলেছি, সেটা হচ্ছে এই কানেকশন। এই কানেকশনটা এখন আমি সুন্দর করে এঁকে দিচ্ছি। এই আর এর ভ্যালু ছিল হচ্ছে আমার 63.3, আর বি এর যে ভ্যালুটা ছিল এটা 190, আর সি এর যে ভ্যালুটা ছিল 47.5। এখন কি মনে হচ্ছে, এটা সলভ করা সম্ভব? কিভাবে সম্ভব? কোনটা প্যারালাল? 63.3, এই দুটো প্যারালাল থাকবে। তারপর 60 আর 47.5 কত হয়? তাহলে আমার দেখতে হচ্ছে এই দুটো প্যারালাল 50 এবং 63, 50 প্যারালাল 63.3, এটা একটা থাকবে। আর একটা থাকবে হচ্ছে 60 প্যারালাল 47.5, এটা বলে কত থাকবে?
27.93 এটা 50 আর 60 50 আর 63 তাহলে এই দুটো মিলে এখন একটা হয়ে যাবে সেটা কত 27.9 এই দুটো মিলে কত হয় কত হয় 26.51 26.5 এবার এই দুইটা সেট হচ্ছে সিরিজে আর ওই দুইটার সাথে প্যারালাল আছে এগুলো সিরিজ করলে কত হয় সিরিজ করলে কত হবে 54.41 দুটো মিলিয়ে আমরা হয়ে যাবে মানে একটা 54.4 এবার 190 প্যারালাল 54 কত হয় দেখো তুমি স্টেপ বাই স্টেপ তোমাকে ড্র করতে হবে আমি তো মুছে মুছে বসে আছি যদি একবারে পারো তাহলে ভালো না পারলে তোমাকে স্টেপ বাই যেতে হবে কত হয় স্যার প্রত্যেক স্টেপের কি ড্র করতে হবে ড্র না করে যদি আমি জাস্ট লিখে দিলাম তাহলে হবে না আমি বুঝতে পারবো না আসলে 42.2 আমি তো বুঝতে পারবো না যে তুমি কি কোনটা পরে কোনটা করছো আমাকে তো বুঝতে হবে আমাকে তো তোমাকে ইভ্যালুয়েট করতে হবে তুমি কোনটা পরে কোনটা এসছো তুমি শুধু ক্যালকুলেশনটা দেখালে আমি কিন্তু আমাকে মার্কস দিব না। শুধু ক্যালকুলেশন করলে মার্কস দিব না কারণ অনেকেই দেখেছি এরকম করার চেষ্টা করতেছে সেক্ষেত্রে মার্কস মানে শুধু ক্যালকুলেশন করলে হবে না না ক্যালকুলেশনের সঙ্গে সঙ্গে তুমি যে এই যে চেষ্টা করলে সেটা দেখাও সার্কিটে যেখানে চেষ্টা করছেন এই দুটা প্যারালাল করেছে তুমি করলে শুরু থেকে একটা করলে তারপরে এরকম করে আসলে তুমি কোন এক জায়গায় গিয়ে বললে যে 90 প্যারালাল না এর আগেরটা এইখানে দুটো সিরিজে ছিল তুমি সেই কানেকশনটা দিছো এইখানে যে সিরিজ আসছে আমি তো বুঝতেই পারি না ওখানে যে সিরিজ আসছে তুমি তো ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ ওখানে সিরিজ আসছে লিখে দিলাম স্যার যে এই জায়গা সি স্যার লিখে দেওয়ার আগে তুমি ক্যালকুলেশন যদি আমি এটা না দিই তাহলে মানে এটা সমস্যা শুধুমাত্র যে ক্যালকুলেশনটা আর এই পাশে কি আছে এই পাশে আমার আবার কিছু নাই না না ওটা হলে মার্কস দেবে তোমাকে কানেকশনটা ওরকম করে দিতে হবে মানে এটা লিখতে হবে ওটা লিখতে হবে আমি তো পাচ্ছি না শুধু ক্যালকুলেশন আমি যখন অ্যানালাইসিসটা করছি তোমরা খেয়াল করো আমি যখন অ্যানালাইসিসটা করি তখন কিন্তু স্টেপ বাই স্টেপ সার্কিট ড্র করি তাহলে তো অনেকগুলো সার্কিট অবশ্যই যদি এটা করে থাকো ওটা আমাকে জমা দিবে আমি কেটে দেবো স্টেপ বাই স্টেপ যখনই লিখবা 50 প্যারালাল 30 এইটা যদি তোমার একটা তুমি যখন ইকুয়েশন একটা লিখবা যে তুমি এইটা করছো তার মানে সার্কিটটা আবার ড্র করে এই দুটাকে অ্যাড করে দাও অ্যাড করে একটা বানাও সেই রেজাল্টটা আসলো এই দুটাকে অ্যাড করে দাও এটা একটা রেজাল্ট কিন্তু উপরে লিখে পেলো যে 50 প্যারালাল 33.3 and 60 প্যারালাল 47.5 এই দুইটা মিলে অ্যাড করে দিয়ে সার্কিট ড্র করতে পারো আমার কোনো আপত্তি নেই যে দুইটা অপারেশন তুমি একবারে করছো আমার তাতে আপত্তি নেই দুইটা অপারেশন এক করে করার পরে সার্কিটটা আমার এমন আসছিল তাতে কোনো সমস্যা নেই তুমি বলে দিলে এইটা পরেরটা তুমি নিজের মতো করে করলে খালি ক্যালকুলেশন দেখালে সার্কিটে দেখালে না হবে তোমরা এই কাজ করতে হবে সার্কিট একটা থাকতেছে ইকুইভ্যালেন্ট করার নিয়মই নেই তুমি ইকুইভ্যালেন্স করতে গেলে তোমাকে প্রতিনিয়ত সার্কিটটাকে রিড্র করতে হবে সে 10 বার 20 বার হতে পারে এটা করলে কি সুবিধা হবে কোথাও ভুল হবে ভুল হওয়ার কোনো সলভ সম্ভাবনা করতে চাই আমার একটু ভুল নেই না ড্র করতে গিয়ে ভুল হয় না ক্যালকুলেশন করতে গিয়ে না ভুল হতে পারে আচ্ছা তাহলে এই দুটাকে প্যারালাল করলে একটা হয়ে যায় তারপর সিরিজ তাহলে হচ্ছে 42.2 এখন এটা থাকে না 142.2 42.2 এখন টোটালটাকে যোগ করে দিলে ইকুইভ্যালেন্ট হয়ে গেল কঠিন কোনো কিছু সবই একই জিনিস সবই একই জিনিসের বাইরে আর কিছু নেই তার মানে আমরা ওই সার্কিটটাকে একটু ধৈর্য ধরে রাখতে হবে স্টারটাকে যে আমরা ইয়ে করলাম ডেল্টাতে করলাম ওটাও ওইখানেও ড্র করতে হবে
স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করছো, তা সেই ডেল্টা সার্কিটটা আমাকে দেখাবে না? না হলে আমি বুঝবো কি করে কোনটা আর এ কোনটা আর বি কোনটা আসছে? তুমি ড্র করে দেখালেই না আমি বুঝতে পারবো। ঠিক আছে, যে অ্যাসাইনমেন্ট দিয়েছি তুমি সামনের মঙ্গলবার পর্যন্ত সময় পাবে। মঙ্গলবারে সবাই অ্যাসাইনমেন্টে জমা দেবে। মঙ্গলবার কয় তারিখ হয়? এই মঙ্গলবার 1 সপ্তাহ সময় দিলাম তোমাকে। ঈদের আগে দিয়েছি, তারপর 1 সপ্তাহ সময় দিলাম। তারপর থেকে দিচ্ছে আচ্ছা, আমার নোডাল অ্যানালাইসিস হচ্ছে পড়াচ্ছেন আপনারা। নোডাল অ্যানালাইসিস, আচ্ছা নোডাল অ্যানালাইসিস হয় হচ্ছে নোডে। দেখো নোডাল অ্যানালাইসিস আমরা সবসময় এই অপারেশনগুলো করি নোডে। নোডের সংজ্ঞা আমি কি দিয়েছিলাম? নোড দুই ধরনের হয়, কি কি? প্রিন্সিপাল নোড। সিম্পল নোড কোনটাকে বলি? যেহেতু এটা ব্রাঞ্চ থাকে তাহলে সিম্পল নোড, যদি বেশি ব্রাঞ্চ তাহলে প্রিন্সিপাল নোড। তাহলে ঠিক আছে, আমরা নরমালি নোডাল অ্যানালাইসিসে প্রিন্সিপাল নোডের উপরই অপারেশনটা চালাবো। আমি চাইলে সিম্পল নোডে অপারেশন চালাইতে পারি যদি আমার রিকোয়ারমেন্ট হয়, যে আমার প্রয়োজন আছে, তাহলে আমি সিম্পল নোডে অপারেশনটা করতে পারি। তো নরমালি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল নোডের উপরে অ্যানালাইসিসগুলো পাবো। নোড অ্যানালাইসিস করতে গেলে প্রথম শর্ত হচ্ছে, এটা হচ্ছে যেহেতু কেসিএল এর অ্যাপ্লিকেশন, তাহলে কারেন্টের ডিরেকশন অবশ্যই সার্কিটে দেওয়া থাকতে হবে। কারেন্টের ডিরেকশন যদি না দেওয়া থাকে আমাকে দিয়ে নিতে হবে। প্রথম কাজ, যদি নোড অ্যানালাইসিস করতে যাও শুরুতে কারেন্টের ডিরেকশনগুলো দিয়ে রাখো, ঠিক আছে? আমি এখন পয়েন্টগুলো একটু বলছিলাম যে প্রথমে কাজ হচ্ছে কতগুলো নোড আছে, প্রিন্সিপাল নোড আছে সার্কিটে, কতগুলো প্রিন্সিপাল নোড আছে খুঁজে বের করো। 1 2 3 4 5, 5টা আছে, তারপরে একটাকে রেফারেন্স বলতে হবে। নোড অ্যানালাইসিস করে আমি নরমালি বের করেছি নোড ভোল্টেজ, যে একটা নোডের ভোল্টেজ কত, ঠিক আছে? নোড ভোল্টেজ হচ্ছে আমি খুঁজে বের করি। যেহেতু ভোল্টেজ বের করি সেহেতু একটা রেফারেন্সের প্রয়োজন। এই জন্য 5টা নোড থাকলে একটা নোডকে আমি রেফারেন্স ধরি এবং 4টা নোডের ভোল্টেজ বের করি। এই নোডের সাপেক্ষে ওই নোডের ভোল্টেজগুলোকে আমি বলে দিই যে 10 20 30 বা 40। যদি এটাকে রেফারেন্স না ধরতাম তাহলে কিন্তু ওই ভোল্টেজটা আমি বলতে পারতাম না। কেন রেফারেন্স দিতে লজিক পাওয়া গেছে? তা না হলে কিন্তু আমি নোড ভোল্টেজ বের করতে পারতাম না। এই জন্য নোড অ্যানালাইসিস করার সময় সবসময় একটা রেফারেন্স চুজ করে নেওয়া হয়, যেটা হচ্ছে রেফারেন্স। সেই রেফারেন্সকে তুমি 0 বলতে পারো, সেই রেফারেন্সকে তুমি 100 বলতে পারো, সেই রেফারেন্সকে তুমি 200 বলতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু সবসময় আমরা 0ই বলি, ঠিক আছে? সবগুলো নোডকে আইডেন্টিফাই করা, যেমন এখানে 3টা নোড ছিল, 1 2 এবং 3। 3টা নোডের মধ্যে একটাকে রেফারেন্স ধরেছি, এটাকে সাইন দিয়েছি গ্রাউন্ডের সাইন, এই পোটেনশিয়াল বা ভোল্টেজ হচ্ছে 0। বাকিগুলো ভোল্টেজ আমি অ্যাসাইন করে দিয়েছি, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। এর পরের কাজ ছিল হচ্ছে সবগুলো কারেন্টকে অ্যাসাইন করা, যে কারেন্ট কোথায় কিভাবে যাচ্ছে। এটা র্যান্ডম, তুমি যেমন খুশি তেমন এইটা সাজাইতে পারো, যে কারেন্টটা এখান দিয়ে ঘুরছে, এই নোডে ঢুকছে, কারেন্ট এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, কারেন্ট এখানে যদি ডিরেকশন দেওয়া আছে এটা ইউজ করতে হবে, এখানে যদি ডিরেকশন দেওয়া আছে এটা ইউজ করবে, সুইচ করার দরকার নেই। এখানে ঢুকছে, তাই না? এখানে একটা কারেন্ট আছে, এটা ঢুকছে। এই নোডে যদি নোড অন হয়, এখানে কয়টা ব্রাঞ্চ আছে? তিনটা। তার মানে যখন নোড অনে আমি একটা কেসিএল চালাবো তখন 3টা কারেন্টকে আমাকে লিখতে হবে, সাম করতে হবে, অ্যালজেব্রিক সাম করতে হবে। এই কারেন্টটা যখন নিচের দিকে দিয়েছি, এটা সাইডে, এটা সাইডে, এই কারেন্টটা যেহেতু এই নোড থেকে বের হয়ে যাচ্ছে আর এই নোডে যেহেতু ঢুকছে, এই নোডে যখন আর নতুন করে কারেন্টের ডিরেকশন আর দেওয়ার কথা থাকে, যদি সবগুলো দেওয়া থাকে, এখানে একটা কারেন্ট ঢুকছে, আমার একটা কারেন্ট এখান থেকে বের করার দরকার, যেটা ঢুকছে ওটা ইউজ করি, সমস্যা নেই তো। অনলাইনে কিছু কিছু টিউটোরিয়ালে তুমি দেখতে পারো যে ওরা সবগুলো কারেন্টই বের হচ্ছে,
এমন সিনারিও দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। ওভাবে করলেও হবে, কিন্তু অযথা প্যারামিটার যাবো না। একটা কারেন্টের সিম্বল দেয়াই আছে এখানে, এখানে ঢুকছে, আমার এদিক দিয়ে বের হচ্ছে, সে সিম্বল দেওয়ার দরকার নেই। সো একটা ব্রাঞ্চে কারেন্টের সাইন একটাই থাকবে, বুঝতে পারলাম? একটা ব্রাঞ্চে দুইটা কারেন্টের সাইন দেওয়া যাবে। যদি এটা এদিকে দিয়ে থাকো তার মানে এদিকেই, এই নোডের জন্য এদিকেই, প্রথম নোডের জন্য এটা বের হচ্ছে, সেকেন্ড নোডের জন্য এটা ঢুকছে, ঠিক আছে? সেরকম করে কারেন্টের সাইন দেওয়ার পরে প্রতিটা নোডে আমার একটা করে কেসিএল অ্যাপ্লাই করতে হবে, প্রতিটা নোডে একটা করে কেসিএল। সো এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব, এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে? কেসিএল মানে কারেন্টের অ্যালজেব্রিক সাম 0, আমি বের করতেছি ভোল্টেজ, সেক্ষেত্রে কারেন্টকে ভোল্টেজের সাথে তো দেখো এরা কারেন্টের ইকুয়েশন গুলো লিখেছে, কেসিএল ইউজ করে লিখছে, এখানে একটা লিখছে। আচ্ছা, এই ইকুয়েশনটাকে পরে আমরা ভোল্টেজের সাপেক্ষে রিপ্রেজেন্ট করছি, দেখছো? আমি ভোল্টেজ বের করতে যাচ্ছি, কারেন্ট বের করতে যাচ্ছি, মেশ অ্যানালাইসিস দিয়ে কারেন্ট বের করে, নোড অ্যানালাইসিস দিয়ে ভোল্টেজ বের করে। যদিও ভোল্টেজ বের করলে পরবর্তীতে কারেন্ট বের করা যায়, কিন্তু প্রাইমারি টার্গেট থাকে আমার ভোল্টেজ বের করা। যেমন এখানে I1, এই কারেন্টটা কোথায়? এটা আয়ন, এই আয়নের ভ্যালু ডিরেক্টলি 5 বলে দেয়া আছে, কারেন্টের ভ্যালু যেহেতু ডিরেক্ট দিয়ে দেয়া আছে, এখানকে ভোল্টেজের সাথে কিছু রিপ্রেজেন্ট করার দরকার নেই। I2 এখানে যাচ্ছে, I2 এদিক থেকে এদিকে যাচ্ছে, তাই না? সো I2 কারেন্ট যদি লিখতে হয় তাহলে ওহমস ল V IR, সো I V/R। সো I2 যদি লিখতে হয় কিভাবে লিখবো? হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল ডিভাইডেড বাই R। এটা ভোল্টেজ V, এটা নেট ভোল্টেজ, অর্থাৎ কারেন্টটা যে এখান দিয়ে যাচ্ছে, এই 4 ওহমের ভিতর দিয়ে যে যাচ্ছে, এই 4 ওহমের এগেইনস্টে ভোল্টেজের ড্রপ কত সেটা আমাকে জানতে হবে। তা যদি না জানি তাহলে এইখানকার কারেন্টের মান বের করা যাবে না। আমি যদি একটা মাল্টিমিটার ধরি বা ভোল্টমিটার ধরি, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, তাহলে সেই ডিফারেন্সটা দেখায় এই নোড এবং এই নোডের ভোল্টেজের পার্থক্য কত। স্যার আমি এটাকে পজিটিভ কেন বলতেছি? কারণ কারেন্টটা স্যার এই দিক দিয়েই বের হচ্ছে, যেখান দিয়ে কারেন্টটা বের হয় সেটা হায়ার পোটেনশিয়াল, ঠিক আছে? এই জন্য V1 মাইনাস V2 এই ভোল্টেজটা সবসময় হচ্ছে আমার মাল্টিমিটার শো করবে বা ভোল্টমিটার শো করবে। এই জন্য এটাকে লেখা হয়, এই V যেটা হবে, এই V অ্যাকচুয়ালি হচ্ছে নেট ভোল্টেজ V1 মাইনাস V2 এর সমান। এর এগেইনস্টে যে ভোল্টেজের ড্রপ আছে, যেটা ড্রপ আছে সেটা দুইটার পার্থক্যের সমান, দুইটা বিয়োগ করলে ভোল্টেজটা পাওয়া যায়। এটা V1 না, এটা V2 না, এটা পার্থক্য। ওকে, কি বুঝাইতে পারছি? ধরো সাপোজ এখানে তুমি 20 মিটার হাইটে আছো, এখানে তুমি 5 মিটার হাইটে আছো, এদের মাঝে যে ডিসটেন্সটা সেটা কত? 15। এর মাঝে যে থাকবে সে 15 মিটার ডিসটেন্সই থাকবে, এদের মাঝের ডিফারেন্সটা হচ্ছে 15 মিটারের ডিসটেন্স। এখানে এদের মাঝের ভোল্টেজের ডিফারেন্সটা দরকার হবে, যে 4 ওহম কতটুকু ভোল্টেজের ডিফারেন্স আছে, এই 4 ওহম কতটুকু ভোল্টেজের ডিফারেন্স আছে সেটা লেখার চেষ্টা করতেছি। V1 মাইনাস V2 করতেছি, স্যার V2 মাইনাস V1 করলে কি হবে না? হবে, কিন্তু সাইনটা নেগেটিভ হবে, কারণ এটা হায়ার পোটেনশিয়াল, কারেন্টের ডিরেকশন অনুযায়ী কারেন্ট যে দিক দিয়ে বের হবে সেটা হচ্ছে সবসময় আগে লিখতে হবে। সো V1 আগে মাইনাস V2, এই জন্য এটাকে লেখা যায় I2 সমান V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। দেখো এটাকে এই কাজটাই করছি এখানে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই এই I2 যখন লিখেছি। একইভাবে I3 যখন করব V1 মাইনাস 0, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড সাইন, এর পোটেনশিয়াল 0, কারেন্টটা যেহেতু উপর থেকে নিচে আসছে, সো V1 আগে লিখবো, গ্রাউন্ডটাকে 0 মাইনাস লিখবো, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 2,
হয়ে গেল। সো এখন এটাকে তুমি লসাগু করো, এলসিএম যেটাকে বলি আমরা, লসাগু করো। লসাগু করে ইকুয়েশনটা একটা দাঁড় করো, এমন একটা 3v1 মাইনাস v2 ইকুয়াল টু 20। এটা তুমি কিন্তু নিজে নিজে ম্যাথমেটিক্স এখন। এরপর আসি নোট 2 তে। নোট 2 হচ্ছে এখানে, এখানে কয়টা ব্রাঞ্চ আছে? 4টা। এই কারেন্ট তো 4টাই থাকতে হবে এখানে। বের হলে নেগেটিভ দিয়ে ঢুকলে পজিটিভ দিয়ে কোনো আপত্তি নেই, অথবা যেগুলো বের হয়ে গেছে সেগুলো একদিকে লেখো, যেগুলো ঢুকছে সেগুলো একদিকে লেখো, দুটো সমান লিখো। বুঝতে পারছি? তুমি যদি ওরকম না লিখতে চাও যে সমান সমান লিখবো, তাহলে যতগুলো বের হয়েছে আর যতগুলো ঢুকছে এই দুটোর যোগফল সমান হবে। এখানে সেই কাজটাই করছে এটা, যে ক্লাস আছে বসো। তাহলে এখানে দেখো i2 ঢুকছে, এটা ঢুকলো 10 ঢুকলো, দেখো i4 নাম দিয়েছে, 10টা নাম দিয়েছে i4, দেখো 10টা নাম দিয়েছে i4। সো i2 প্লাস i4 এক পাশে লিখেছে ইকুয়াল টু, বের হয়ে যাচ্ছে i2, বের হচ্ছে i4, i2 প্লাস i4 দুটো সমান লিখেছে। ওকে, এখন আসি i2 সমান কি? i2 সমান এগেইন আবার এদিকে কারেন্ট আসছে v1 মাইনাস v2 ডিভাইডেড বাই 4 প্লাস 10, তো কারেন্টের ভ্যালু দেয়া আছে, যেহেতু কারেন্টের ভ্যালু দেয়া আছে ওটাকে আর কিছু করা দরকার নেই। এরপরে 5, এখানেও কারেন্টের ভ্যালু দেয়া আছে, কিছু করা দরকার নেই। এরপর এসেছে i5 এখানে ছিল, এখান দিয়ে নামছে, সো v2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6। এটাকে লসাগু করে আমার ইকুয়েশনটা আমি দাঁড়াবো। যদি তাই ফাইনালি আমার এটাকে দুইটা মেথড আছে, দুইটা মেথডে সে সলভ করছে। ক্লামার্স রুল আছে, ক্লামার্স রুল দিয়েও সলভ করা যায়, নরমালিও সলভ করা যায়। এই রুলসটা সম্পর্কে, ম্যাট্রিক্সের এই রুলস সম্পর্কে ধারণা আছে? ম্যাট্রিক্সের পরিবেশে হলো একটা হচ্ছে ডেল, একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন কিন্তু ম্যাট্রিক্সের সাপেক্ষে রিপ্রেজেন্ট করা যেত, এই হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা। ওই দুটো ইকুয়েশনকে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করছে, তারপরে ওরা এইটাকে ডেল বলতেছে, এটাকে ডেল বলছে। ডেল 1 যেটা বলছে, এরা ডেল 1 যেটা বলছে সেটা কি করছে, এই যে কনস্ট্যান্ট যেগুলো আছে এই কনস্ট্যান্টকে যখন ডেল 1 বের করব, প্রথম কলামটাকে রিপ্লেস করব, প্রথম কলাম রিপ্লেস করে দিয়ে যে ভ্যালুটা আসবে সেটাই ডেল 1। ডেল 2 কোনটা হবে? দ্বিতীয় কলাম রিপ্লেস করে দিয়ে যে ভ্যালুটা আসবে সেটাই, মানে এই ডেলের ভিতর থেকে ডেল 1 ডেল 2 পাবো। ডেল 1 মানে হচ্ছে প্রথম কলাম আমি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করব, ডেল 2 মানে হচ্ছে দ্বিতীয় কলাম কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করব। সেটাই করছে এরা, প্রথম কলাম যখন রিপ্লেস করছে এখানে দ্বিতীয় কলাম রিপ্লেস করছে, রিপ্লেস করে এখানে ভ্যালুগুলো বের করছে, ভ্যালুগুলো বের করছে। আমি চাইলে উপরে নির্ণয় করতে পারি, নিচে নির্ণয় করতে পারি, আপ টু ইউ কোন নিয়মে যেতে চাও। বুঝতে পারো? এখন নোডাল অ্যানালাইসিস এই টেকনিকটা বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা? ধরো এটা কি ধরনের প্রবলেম? নোড অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স, কোনো ভোল্টেজ সোর্স নাই। এখানে নোড আছে কয়টা? আমি যদি বলি প্রিন্সিপাল নোড, নোড আছে 4টা। সো 1টা 2টা 3টা 4টা, ডান হয়ে গেল। 4টা নোড আছে, তাহলে 4টা নোড যখন অ্যাসাইন করতে হবে, একটাকে আমি গ্রাউন্ড দিয়ে রিপ্লেস করব, ব্যাস হয়ে গেল গ্রাউন্ড। বাকিগুলোকে আমি নাম দিলাম এটা V1 V3, তারপরে সবগুলো কারেন্টকে আমি অ্যাসাইন করে দেব। ঠিক আছে, সবগুলো কারেন্ট আমি অ্যাসাইন করে দেব। ঠিক আছে, এরপরে কাজ হচ্ছে প্রতিটা নোডে KCL অ্যাপ্লাই করা। সো অ্যাপ্লাই KCL এট নোড 1 2 3 এরকম করে দেখি। কিন্তু এখানে ইলেকট্রনিক্স যাও করো, এখানে প্রিভিয়াসলি একটা কারেন্টের ডিরেকশন এখানে অ্যাসাইন করা আছে, এখানে একটা কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করা আছে। এটা কি ধরনের সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট সোর্স। এই 2ix, এই ix টা কোথায় ডিপেন্ড করতেছে? এই ix টা কোথা থেকে আসছে?
নিয়ে আসি। সো এই আইএক্স এর কিন্তু পরবর্তীতে আমার চেঞ্জ করতে হতে পারে। ইকুয়েশনগুলো আমি একটু লিখি। সো নোড নাম্বার 1 এ যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি অর্থাৎ V1 এই জায়গাতে আমি একটা কেসিএল অ্যাপ্লাই করতে হবে। কয়টা ব্রাঞ্চ আছে? অ্যাপ্লাই কেসিএল at নোড 1। নোড অনেক কেসিএল অ্যাপ্লাই করো। কয়টা ঢুকছে কয়টা বের হচ্ছে? সো 3 অ্যাম্পিয়ার ডাইরেক্টলি ঢুকছে, ডাইরেক্টলি লিখে দিলাম। বের হচ্ছে কোনটা? আমি এটাকে পজিটিভ লিখেছি। বের হচ্ছে I1 একটু সমান দেওয়ার পাশে ওইটার ক্লাস করে তুমি চাইলে সেটা করতে পারো। আমি এখানে 0 লিখে দিয়েছি। যেটা ঢুকছে সেটা পজিটিভ, যেটা বের হচ্ছে সেটা নেগেটিভ। ডান। তুমি যদি ওদের মতো করে লিখো তাহলে এটা 3 ইকুয়াল টু I1 প্লাস IS। বুঝলো? এখন I1 এবং IX কে রিপ্লেস করতে হবে। আমি একটু ইকুয়েশনটা কিভাবে আনি? IX প্লাস I1 ইকুয়াল টু IX সমান কি হবে? IX সমান কি হবে? তোমার কি মনে হয় IX সমান কি হবে? V1 মাইনাস V2। তা IX হবে কত? ডিপোজিট নিচে তো আর ভাগ আছে যেটা বলতে হবে না, সেটা কি আমি হাওয়া থেকে নিয়ে আসবো? সো V1 minus V2 divide by 2। I1 কোথায় আছে? ওইখানে। I1 সমান কি হবে? I1 হুম, V1 minus V1 minus V3 divided by 4। হয়ে গেল। এটাকে যদি আমি লসাগু করি কত আসে? 4 2V1 minus 2V2 plus 4V1 sorry V1 minus V1 minus V3। So V1 আছে হচ্ছে 3V1 minus 2V2 minus V3 equal to 3। Equation number 1। So নোট 2 তে এবার কেসিএল অ্যাপ্লাই করো। নোট 2 তে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে? মানে IX ঢুকতেছে আর I2 আর I3 বের হচ্ছে So IX positive minus I2 minus I3 equal to 0। ঠিক আছে? আমি সমান সমান দিয়ে লিখলাম না, তার কারণ হচ্ছে আমাকে এলসিএম করতে হবে, দর্শন করতে হবে পরে কি আবার ওটাকে এপাশে নিয়ে আসতে হবে, এই জন্য একবারে লিখে দিলাম। IX এর ভোল্টেজের সাপেক্ষে আসবে কত? V1 minus V2 V1 minus V2 divided by 2। I2 হবে হচ্ছে V2 minus V3 divided 2 by minus V3 divided by 8। I3 কত হবে? V2 minus 0 divided V2 minus 0 divided by 4 0। এটা এলসিএম করলে কত হবে? 8 4V1 minus 4V2 minus V2 plus V3 minus 2V2 V1 কত? 4V1 V2 হচ্ছে 3 7 7V2 plus V3 ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে? কঠিন কোনো কিছু একই জিনিস সুন্দর করে গুছাই করা। নোট 3 তে কেসিএল অ্যাপ্লাই
3 তে কেসিএল অ্যাপ্লাই করলে কি আসছে I2 plus I1 I2 plus I1 minus 2x minus হয়ে গেল ঠিক আছে I2 সমান এগেইন কি হবে V2 minus হচ্ছে V2 minus V3 divided by 8 V2 minus V3 divided by 8 I1 সমান কি হবে V1 minus V3 V1 minus V3 divided by 4 Ix সমান কি হবে I1 সমান তাহলে 2 এর সাথে ওই I2 গুণ দেব এর সঙ্গে Ix গুণ করতে হবে 2 into আমার তো 2 চেঞ্জ করার দরকার নেই আমার Ix চেঞ্জ করতে হবে 2 into V1 minus V2 divided V1 minus V2 divided by 2 equal to 0 দুটো কাটা গেল এখানে হচ্ছে আমার 8 হলে V2 minus V3 plus 2V1 minus 2V3 minus 8V1 plus 8V2 equal to 0 ঠিক আছে V1 কয়টা আছে প্লাস দুটো মাইনাস 8টা সো 6V1 6V1 V2 কয়টা আছে 3টা V2 আর হচ্ছে আর 9টা এখানে 8 সাথে 1 9V2 V3 কয়টা আছে 3টা এটাই তো মাইনাস 3V3 এই তিনটা ইকুয়েশনকে এখন ক্যালকুলেটরে সলভ করলে V1 V2 V3 এর ভ্যালু আমি পেয়ে যাব কঠিন কোনো কিছু একদম ইজি তোমাকে প্রথম জিনিসগুলো একটু বুঝতে হবে যখন নোড অ্যানালাইসিস করবা যদি ভোল্টেজ সোর্স না থাকে এটা জেনারেল নিয়ম না এটা তোমাকে বুঝে নিতে হবে যেহেতু ভোল্টেজ সোর্স নেই তোমাকে এই রুলস ফলো করতে হবে এই রুলসটা তোমার মাথায় মধ্যে থাকতে হবে ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের নোডাল অ্যানালাইসিস উইদাউট ভোল্টেজ সোর্স জাস্ট একটা প্রবলেম তোমাকে ছেড়ে দেবো তুমি বাড়ি বাইরে থেকে কোর্স করে এটা দেখার জন্য আর ঠিক এইরকম একটা সিলি প্রবলেম থাকবে ঠিক আছে আমাদের আগামী ক্লাস কালকে কালকে না কেন কালকে না তোমরা থাকলে আমি থাকবো তোমরা একজন থাকলে আমি যাবো হয়তো যে ছেলেটা যে চিকন করেছিল না তার বাবা স্ট্রোক করছে গ্রামের বাড়িতে গেছে ফোন করছিল তোমাদের তোমাদের ফোন করছিল যে আমার বাবা স্ট্রোক করছে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি প্রথম দিন আর বেশি না পড়াই ভোল্টেজ সোর্স আছে এটা তো না ভোল্টেজ সোর্স থাকলে আলাদা নিয়ে সেটা পরে আগে আচ্ছা মেশ অ্যানালাইসিস তো কোনো ক্লাস টেস্ট নেই আচ্ছা তাহলে মেশ এবং নোড মেশ অ্যানালাইসিসের যে দুইটা পার্ট আছে যে দুইটা পার্ট আছে ভোল্টেজ সোর্স তো নেই এই শুধু নোড অ্যানালাইসিসের উইথ ভোল্টেজ সোর্স নিব কিন্তু মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স এন্ড উইথ কারেন্ট সোর্স এই দুইটা প্রবলেম থাকে তিনটা প্রবলেম তোমার শনিবার অনেক সময় আছে তুমি জাস্ট একটু প্র্যাকটিস করো যদি কোথাও কোনো প্রবলেম আসে আমাকে জানাই আমি তোমাকে সেটা ঠিক আছে